আমার উপস্থিতিতে অনু উঠে চলে যেতে চাইলো। আম্মু বসতে বললো, ও একটু কাজের নামে চলে গেল। অনুর সাথে আমার কথা আছে, কিন্তু এখান থেকে এভাবে অনুর পিছু নেওয়া যাবে না, কেননা এখানে আমার পরিবার সবাই উপস্থিত রয়েছে। তাই আমি বসে পড়লাম। আম্মু আমায় বলতে লাগলো, জানিস বাবা, মেয়েটা বেশ মিষ্টি একটা মেয়ে, কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে হেসে হেসে কথা বলে। আম্মু যখন কথাগুলো বলছিল আমি খেয়াল করে দেখি আপু আব্বু মুচকি মুচকি হাসছে। হাসির কারণটা বুঝলাম না। আম্মুর কথা বলা শেষ হলে বললাম, আম্মু বাদ দাও তো, চলো এখন আমরা ঘুরবো। বলে অনেক ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে সবাই রুমে ফিরলাম। একটু ফ্রেশ হয়ে বসে থেকে অফিসের এক ম্যানেজার সাথে কথা বলছি। একটু পর আপু এসে বলল, ভাই মিসকাত আছে তোর সাথে। ম্যানেজারকে একটু পর কথা বলছি বলে ফোনটি কেটে দিলাম। কই আপু, ভাগ্নে তো আমার কাছে নেই, মিসকাতকে তো তুই রুমে নিয়ে গেলি। আপু আমাকে উত্তর দিল, ভাই মিসকাতকে খুঁজে পাচ্ছি না কোথাও। কি বলিস আপু? দুটি রুম পুরো খোঁজাখুঁজি করেও আমার ভাগ্নেকে পেলাম না। আপু একেবারেই ভেঙে বলল, কিছুতেই ওর কান্না থামছে না। সিঁড়ি বেয়ে আমি দৌড়ে নিচে নেমে আসলাম। হোটেল থেকে কেউ যাতে বের হয়ে না যেতে পারে তাই ম্যানেজারকে বলে হোটেলের প্রধান দরজাটি আটকে দিলাম। এত বড় হোটেল, এবার এক এক করে প্রতিটি রুম খোঁজাখুঁজি শুরু করে দিলাম। একটু পর অনু দেখছি এক রুম থেকে বেরিয়ে আসলো। এসে আপুকে বলল, কি হয়েছে? আপনারা কি খুঁজছেন? আমি অনুর কাছাকাছি এসে বলতে লাগলাম, আমার ভাগ্নেকে খুঁজে পাচ্ছি না। আর তুমি এই হোটেলে? মিতু আর ওর ভাই মাসুদ কোথায়? ওনারা তো আমার পাশের রুমে। কই, কোন রুমে? অনু আমায় রুম দেখিয়ে দিল। আমি গিয়ে দরজায় টোকা দিতে লাগলাম। একটু পর মিতু দরজা খুললো। খেয়াল করে দেখি মিতু বিছানার ওপর ওর সব জামা কাপড় ব্যাগে ভর্তি করছিল। আমি মিতুকে কিছু না বলেই ওর পুরো রুম তল্লাশি করা শুরু করে দিই। ভাগ্নে ও ওর ভাইকে না পেয়ে এবার মিতুকে বললাম, মিতু আমার ভাগ্নে কোথায়? মানে তোর ভাগ্নে কোথায় আমি কিভাবে জানবো? আবার বলছি, আমার ভাগ্নে কোথায়? আরে আজীব তো, আমি কিভাবে জানবো তোর ভাগ্নে কোথায়? দেখ মিতু, শেষবারের মতো বলছি, এখনো সময় আছে, বল আমার ভাগ্নে কোথায়? দেখ আবির, আমি কিছু জানি না। বুঝেছি, এভাবে কাজ হবে না। বল শালি, আমার ভাগ্নে কোথায়? ভাই কি করছিস এসব? আপু তুই সরে যা, একদম কথা বলবি না। আজকে আমার মাথায় রক্ত উঠে গিয়েছে। শালি, তোরা দুই ভাই বোন মিলে এইখানে যে এসেছিস আমার ভাগ্নিকে চুরি করতে। আমি কিচ্ছু জানি না আবির। মৃত্যুর চুলির মুঠি ধরে ঠাস ঠাস করে চর বসিয়ে দিলাম। তুই জানিস না, তোর বাপ জানে। তোর ভাই কোথায় বল? মিতু আমাকে জবাব দিল, ভাই জরুরি কোনো কাজে বাসায় চলে গিয়েছেন। বাসায় গিয়ে আমাকে ফোন দিয়েছেন এবং অনুকে না বলে বাসায় চলে যেতে বলেছেন। মিতুকে একদম চুপ হতে বলে ওর মাসুদ ভাইয়ের ফোন নাম্বারটা নিয়ে ওনাকে ফোন দিলাম। সিসি মাসুদ সাহেব, চোরের মতো আমার ভাগ্নিকে চুরি করে নিয়ে যেতে আপনার একটুও কি লজ্জা হলো না? এই তুই কে রে? আমি আবির। অনেকক্ষণ কথা বললেও উনি অস্বীকার করলো। কিছুতেই স্বীকার করলো না যে উনি আমার ভাগ্নেকে নিয়ে গেছেন। আমি এবার কিছুটা অভিনয় করে মাসুদ সাহেবকে সরি বলে ফোনটা কেড়ে দিলাম। আমি ভাগ্নেকে নিয়ে আসছি বলেই আপু আমার পরিবারের সবাইকে বাসায় চলে যাওয়ার জন্য গাড়িতে তুলে দিলাম। মিতু আর আমি ওর বাসার সামনে এক গাড়িতে করে পৌঁছে গেলাম। মিতুকে গাড়ির সিটের সাথে বাঁধা, ওর মুখে টেপ লাগানো। আমি মিতুকে গাড়িতে রেখে ওর বাসায় ঢুকে পড়লাম। গিয়েই মাসুদ সাহেবের পায়ের কাছে বসে পড়লাম, প্লিজ আমার ভাগ্নেকে ফিরিয়ে দিন। আপুর কাছ থেকে আমার ভাগ্নেকে আপনি আলাদা করে দিলে ও হয়তো মরেই যাবে। প্লিজ মাসুদ সাহেব, আপনি আমার ভাগ্নেকে আমার কাছে ফিরিয়ে দিন। আরে আজব, আমি কেন আমার সন্তানকে চুরি করতে যাব? আমি এবার জিব্বাতে একটা আস্তে করে কামড় দিলাম। আমি এবার উঠে বললাম, মাসুদ সাহেবের হাত চেপে ধরে বললাম, ভাগ্নেকে কোথাও খুঁজে পাচ্ছি না, মাফ করবেন, আর ছবিটা রাখুন। বলেই আমার ভাগ্নের একটা ছবি মাসুদ সাহেবকে দিয়ে চলে আসলাম। আবার গাড়িতে চড়ে ড্রাইভারকে চালাতে বললাম। এক বন্ধুকে ফোন করে একটি হোটেলের রুম বুকিং দিলাম। হোটেলের সামনে গাড়ি থামিয়ে মিতুকে বললাম, তুই যদি সাবলীলভাবে আমার সাথে হোটেলে প্রবেশ না করিস তাহলে আজ এখানে তোকে একদম ফিনিশ করে দেবো। মিতু আমার কথায় অনেকটা ভয় পেয়ে গেল। ওর হাতের বাঁধানো মুখের টেপ খুলে এক ব্যাগে দিলাম। মিতু ভয়ে কোনো চেঁচামেচি না করে সব সাবলীলভাবে আমার সাথে হোটেলে গেল। হোটেলে রুমে ঢুকেই মিতুকে আবার পূর্বের ন্যায় বেঁধে বেডের সাথে রাখলাম। শালি, অনেক জ্বালিয়েছিস আমায়। আজ যদি আমার ভাগ্নেকে খুঁজে না পায় তাহলে এই হোটেলেই তোকে মেরে নদীর জলে ভাসিয়ে দিব আমি। তোর ভাইকে উচিত শিক্ষা দিব আমি। তোর এই হাতের অনেক জোর, তাই না শালি? দেখা দেখি আজ তোর হাতের কত জোর। তোর মাথায় তো অনেক বুদ্ধি। ওই দিন আমাকে মিথ্যা জালে ফাঁসিয়ে আমার বোনের সংসারটা ভেঙেছিলি। আজ দেখি তোর মাথায় কত বুদ্ধি। পালিয়ে দেখাস তুই এই হোটেল থেকে। মিতুকে খাটের সাথে বেঁধে একটু পাশে এসে বাসায় আপুর কাছে ফোন দিলাম। ফোন ধরেই আপু কান্না ভেজা কণ্ঠে ভেসে আসলো, আরে আপু তুই কাঁদিস না, ভাগ্নের খোঁজ তো পেয়ে গেছি আপু। কি বলছিস ভাই, সত্যি? আপু সত্যি খোঁজ পেয়ে গেছি। ভাগ্নেকে কে কিডন্যাপ করেছে? মাসুদ ভাইয়ার ভাড়াটে করা কিছু সন্ত্রাসীরা। ৫ লক্ষ টাকা ওরা মুক্তিপণ দাবি করেছে। আমি যত তাড়াতাড়ি পাই ওদের টাকা নিয়ে ভাগ্নেকে নিয়ে আসছি। আর আপু শোন, এই খবর যেন কারো কানে না যায়, নইলে ওরা ভাগ্নের ক্ষতি করবে বলছে।
আপু তুই ভাবিস না, আমি যে কোনো মূল্যে ভাগ্নেকে নিয়ে বাসায় ফিরবো, রাখি বলে ফোনটা কেটে দিলাম। মিতুর কাছে আসতেও বড় বড় চোখ আমার দিকে তাকালো। আমি ওর মুখের টেপটা খুলে দিলাম। আবির, এগুলো কি? তুমি না বললে আমার ভাই তোমার ভাগ্নেকে চুরি করে নিয়ে গিয়েছে? মিসেস মিতু। তাহলে এখন আবার তোমার আপুকে ফোন দিয়ে এসব কি বললি? আমি একটা হাসি দিলাম। আবির, এগুলো কি হচ্ছে? তোমার ভাগ্নেকে কিডন্যাপাররা তুলে নিয়ে গিয়েছে, আর আমায় এভাবে নিয়ে এসে বেঁধে রেখেছো কেন? আমি আবার হাসি দিলাম। আমার ভাগ্নেকে তোমার ভাই চুরি করে নিয়ে গেছে, এটা হোটেলের সবাই জানে। আমার ভাগ্নে কিডন্যাপ হয়েছে, এটা তুমি, আমি, আপু আর আমার পরিবার জানে। কিছু বুঝছো না তো মিস মিতু? মিতু মাথা নাড়িয়ে জানালো না, ও বুঝছে না। গুড মিস মিতু, 2 দিন এভাবে থাকলেই সব বুঝতে পারবে। একটু পর অনু ফোন দিলে আমি মিতুর মুখে আবার টেপ লাগিয়ে দিয়ে দরজা লক করে বাইরে আসলাম। আবির, মিশকাত তো কান্না করছে অনেক। অনু, তুমি এক কাজ করো, ওকে কিছু খাবার খাও আর তুমি মাথাটা ওর সামনে দাও। অদ্ভুত হলেও সত্যি, আমার ভাগ্নে 2 সেকেন্ডের মধ্যেই ওর কান্না থামিয়ে দেবে, তোমার চুলও কান টেনে। আমার কথা মতো অনু তাই করলো এবং মিসকাত কান্না থামালে ও কিছুটা হয়তো অবাক হয়ে গেল। আচ্ছা অনু, তুমি ওকে দেখে শুনে রেখো বলেই ফোনটা কেটে দিলাম। আপনারা ভাবছেন এসব কি হচ্ছে, চলুন আপনাদের সব কিছুই খুলে বলা যাক। আসলে আমার ভাগ্নেকে কেউ কিডন্যাপ বা মাসুদ সাহেব চুরি করেনি। ওই দিন রাতে আমার ঘুম আসছিল না, তাই হোটেলের বাইরে পায়চারি করতে করতে একসময় ছাদে চলে যাই। ছাদে গিয়ে এত রাতে অনুর মতো কাউকে এত রাতে ছাদে বসে থেকে কাঁদতে দেখে আমি কিছুটা অবাক ও ভয় পেয়ে যাই। সাহস নিয়ে অনুর কাছে গেলে দেখি আসলে অনুই ওটা। আমাকে দেখেই অনু আমার কাছে ক্ষমা চায়, আমি ওকে ক্ষমা করে দিই। এরপরেই আমরা অনুর রুমে আসি। রুমে এসে মাসুদ ভাইয়ের ভুল ভাঙানো ও শিক্ষা দেওয়া, মিতুকে ওর কর্মকাণ্ডের উপযুক্ত ফল পাওয়ানোর ব্যবস্থা করার জন্যই এই প্ল্যান করি। অনু ওর আব্বুকে ফোন করে কৌশলে মাসুদ সাহেবকে বাসায় নিয়ে যায়। এরপরই আমার ভাগ্নেকে অনুর রুমে রেখে আসি আর মাসুদ ভাই ও আমার পরিবারের কাছে এই নাটকটা সাজাই। আমার এসবের মূল উদ্দেশ্য হলো ওদের 2 ভাই বোনকে উচিত শিক্ষা দেওয়া। মাসুদ ভাইয়া জানাবে আমার ভাগ্নের সাথে ওর বোনও কিডন্যাপ হয়েছে, আর আমাকে যাতে সন্দেহ না করে এই জন্য ফোন করে এসব বলি ও ওনার বাসায় গিয়ে নাটকটা করে আসি। একদিকে নিজের বোন, অন্যদিকে সন্তান, দুজনকে হারিয়ে অবশ্যই মাসুদ ভাই কিছুটা শিক্ষা পাবে, একা হয়ে যাবে উনি। তখনই আমি আবুকে নিয়ে আসলে খেলাটি জমিয়ে দিব। আমি জানি না এই প্ল্যানে ঠিক কতটা সফল হব, তবে ওদের 2 ভাই বোনকে কতটা হেনস্থা করব তা হয়তো ওরা ভাবতেও পারবে না। বাজারে চলে আসলাম, এসে আমি কিছুটা খেয়ে নিলাম, সাথে করে 1 প্লেট ভাত, মরিচের গুঁড়া ও 1 বোতল পানি নিয়ে আবার হোটেলে গেলাম। রুমে ঢুকে মিতু 1 হাত ও মুখের টেপ খুলে দিয়ে ওকে খেতে দিয়ে বললাম, মিতু ভেবেছে ওর জন্য ভালো দামি খাবার এনেছি। খাবারের প্যাকেটটি তাড়াহুড়া খুলতে দেখতেই ও আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। কি দেখছিস কাল নাগিনি, সবে মাত্র শুরু, আরও কত কিছু দেখবি। তুই কি ভেবেছিলি আমার এতটা ক্ষতি করে বেঁচে যাবি তুই? আমি তোকে কিছুই বলবো না, সব ভুল ভেবেছিস কাল নাগিনি, সব ভুল। আমি শুধু উপযুক্ত সময় এই সুযোগের অপেক্ষায় ছিলাম। আজ সময় ও সুযোগ দুটোই পেয়ে গেছি। এই কদিনে তোর জীবনটা আমি বিষিয়ে তুলব। একটু পর মিতুর ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ না করে কেটে দিলাম এবং আপনার বোন ও সন্তান আমার কাছে বন্দি রয়েছে বলেই ফোনটা বন্ধ করে দিলাম। মিতুর খাবার না খেয়ে চোখের জল ফেলতে ফেলতে শুয়ে পড়ল। আমিও একপাশে শুয়ে পড়লাম। মাঝরাতে খচর মচর শব্দ হচ্ছে, তাই আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি মিতু ওই মরিচের গুঁড়া দিয়ে ভাত মাখিয়ে খাচ্ছে। আমি আবার চোখ বুজে ভাবছি, কেন শালি খাবি না বলে এখন খাচ্ছিস কেন? মিতু খেতে থাকলো আর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মিতুর অবস্থা অনেকটাই নাজেহাল, তাই ওকে এবার মুক্ত করে দিলাম। মিতু কান্না করে চলেছে। আমি ওকে কান্না থামাতে বললেও ও আমার কথা শুনছেই না। তাই দেখে আমি আবার মিতুকে এক ধমক দিয়ে দিলাম। ও আমার ধমক শুনে অনেকটা ভয় পেয়ে গুটিয়ে গেল। মিসেস মিতু, এইটুকুই কষ্ট পেয়ে এতটা কান্না করছো? একবার ভেবে দেখো তো আমার আপুটা ওই দিন কেমনটা কেঁদেছিল। আপু আজও আড়ালে তোমার ভাইয়ের জন্য চোখের জল ফেলে। মেনে নিয়েছি যে আমার দোষটাই ছিল, কিন্তু সেই দোষে তুমি আমার আপুর সংসারটা কেন ভেঙে দিলে? আবির, আমি ওই দিন এমনটা করেছিলাম তোমার আপুর সংসার ভাঙতে নয়, তোমার উপর রাগ হয়েছিল আর ভাইয়ার হাত থেকে বাঁচতে। বাহ মিতু, আমাকে 1 মাস জেল খাটিয়ে গিয়ে তোমার আমার উপরে জমে থাকা প্রতিশোধের নেশাটা মেটে নাই, যে তুমি পরবর্তীতে আবার এভাবে প্রতিশোধ নিয়েছিলে। আমার কথার উত্তর না দিয়ে মিতু চুপ করে কাঁদতেই থাকলো। মিতু, তোমাকে যেদিন অপু ডিভোর্স দিয়েছিল সেদিন তুমি কি বুঝছিলে না একটা মেয়েকে স্বামী ডিভোর্স করলে তার কতটা কষ্ট হয়? সেদিন কি পারতে না তোমার ভাইয়াকে সবটা খুলে বলতে? সাহস পাইনি ভাইয়াকে সব খুলে বলার। তোমার উপর প্রতিশোধ নিতে গিয়ে আমি নিজে সেই প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে গিয়েছি। তুমি আমার পিছু হাঁটা ছেড়ে দিয়েছো। ভাইয়াকে সব বললে ভাইয়া যদি আমাকে ছেড়ে দিত তখন আমি কোথায় যেতাম? একটা লম্পটকে ভালোবেসে
আমি হারিয়েছি আমার মায়ের মতো ভাবির আদর, হারিয়েছি আমি তোমার মতো একজন বেস্ট ফ্রেন্ডকে। তোমার চরিত্রের দাগ লাগাতেও ভাবির সংসার ভাঙতে গিয়ে আজ আমার সংসার ভেঙে গিয়েছে, আমার চরিত্রে কলঙ্কের দাগ লেগে গিয়েছে। আজ বুঝেছি পাপ কাউকে ক্ষমা করে না। আবির, তুমি আমাকে একটা সুযোগ দাও প্লিজ। আমি কথা দিচ্ছি, আমি বাসায় ফিরে ভাইয়াকে সব কথা খুলে বলবো। এতে ভাইয়া আমাকে যা শাস্তি দিবে আমি সব শাস্তি মাথা পেতে নিব। আমাকে এই সুযোগটা দাও প্লিজ আবির। আচ্ছা ঠিক আছে মিতু, যাও ফ্রেশ হয়ে এসো, আমরা আজই বাসায় ফিরবো বলেই আমি রেডি হতে চলে গেলাম। অনেকে ফোন করে আমার বাসায় চলে আসতে বললাম। আমি আর মিতু ওর বাসার দিকে রওনা দিলাম। মিতুর বাসায় পৌঁছে গেলাম। সারা বাড়ি খুঁজেও মিতুর ভাই মাসুদ ভাইকে পেলাম না। মিতুকে ওর ভাই আর ফোন দিতে বললাম। মিতু মাসুদ ভাইকে ফোন দিলে উনি ফোন উঠাচ্ছে না। মিতুকে রেখে আমি বাসার দিকে রওনা হয়ে গেলাম। বাসায় আসতেই আপু আমার কাছে দৌড়ে আসলো। ও ভাই, আমার বুকের মানিকটা কোথায়? তুই না বললি মিশকাতকে নিয়ে বাসায় ফিরবি? আমি কিছু বলার আগেই আপু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আপুকে শান্ত করে বললাম, আপু কাঁদিস না, আর কিছুক্ষণের মধ্যেই ভাগ্নেকে নিয়ে অনু বাসায় ফিরবে। ভাগ্নে অনুর হেফাজতে আছে। ভাই তুই আমাকে মিথ্যা সান্ত্বনা দিস? আমি জানি তুই আমাকে মিথ্যা আশ্বাস দিচ্ছিস রে ভাই। সত্যি করে বল না, আমার মিশকাতের কি হয়েছে? বুঝলাম আপুকে এভাবে বলে বিশ্বাস করানো যাবে না, তাই ফোন বের করে অনুকে ফোন দিলাম। হ্যালো অনু, মিসকাত তোমার কাছে আছে না? আপুকে একটু বলো তো অনু, তুমি যে মিসকাতকে নিয়ে আমাদের বাসায় আসছো। ফোনটা এবার আপুকে দিলাম। অনু আপুকে সব বললেও আপু তবুও কেন বিশ্বাসই করলো না। তাই আমি অনুকে নিয়ে আসছি বলে একটু এগিয়ে বাস স্ট্যান্ড দিকে যেতে লাগলাম। রাস্তায় হঠাৎ অপুর সাথে দেখা হয়ে গেল। আবির কেমন আছো? আছি তো। তুমি কেমন আছো আপু? এই কোনো রকম আবির। তা মিতু কেমন আছে? আর তোমরা কবে বিয়ে করছো আবির? মানে আপু এসব কি বলো তুমি? আমি সত্যিই তো বলছি, তোমরা কবে বিয়ে করছো সেটা জানতে চাইছি আর কি। দেখো আপু, আমি কেন মিতুকে বিয়ে করতে যাব? মিতু তোমায় ভালোবাসে তাই। ভালোবাসা মানে এসব কি বলছো তুমি? আমি তো কিছু বুঝছি না। ওহ, তাহলে শোনো আবির, ওই দিন বাসর রাতে আমি যখন মিতুর কাছে যেতে থাকি তখন ও আমাকে বাধা দেয়। আমি বাধা দেওয়ার কারণ জানতে চাইলে মিতু বলে ও তোমায় ভালোবাসে, তোমাকে ছাড়া ও কোনো দিন কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে না। মিতুর কথা শুনে আমার রাগ হয়, তাই জোর করেই আমি ওর কাছ থেকে স্বামীর অধিকার কেড়ে নিতে ওর কাছে যেতে থাকি। ফলে মিতু আমাকে লাথি মেরে বেড থেকে নিচে ফেলে দেয়। তখন আমি রাগের বশে ওকে এলো পাথাড়ি পিটাতে থাকি। সারা রাত ধরে ওর উপর অত্যাচার করলেও মিতু আমাকে স্বামীর অধিকার দেয়নি, শুধু তোমায়ও ভালোবাসে বলে। এসব কি সত্যি নাকি? সত্যি আবির। মিতু যদি আমাকে ভালোবাসে তাহলে ও কেন তোমায় বিয়ে করলো? ওর ভাইয়ের চাপে আর আমার কাছে ওর কিছু আপত্তিকর পিক থাকায়, যার জন্য মিতু ভয় আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল। আচ্ছা তা না হয় বুঝলাম, কিন্তু মাসুদ ভাইয়া কেন তোমার সাথে মিতুকে বিয়ে দিতে রাজি হলেন? কেননা মিতুর ভাই জানতে পেরে গিয়েছিল মিতু তোমাকে ভালোবাসে, তাই সেদিন উনি আমার সাথে মিতুকে বিয়ে দিতে রাজি হয়ে গিয়েছিল। আচ্ছা আবির, এখন আমি আসি, আর দোয়া করে তোমরা সুখী হও বলে অপু চলে গেল। আমি রাস্তার একপাশে গিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য ভাবতে থাকলাম। যে মাসুদ ভাইয়া একদিন মিতুকে অপুর হাত থেকে বাঁচাতে আপুকে দিয়ে অভিনয় করিয়ে নিয়ে অপুকে জেলে দিয়েছিল, অথচ আবার সেই অপুর হাতেই মিতুকে তুলে দিতে ওই দিন যেন উনি একটুও দ্বিধাবোধ করেননি। কারণটা হলো শুধু মিতু আমাকে ভালোবাসে বলে। আজ যেন বেশ কিছু সংকোচ বেঁধেছে আমার মনে। মিতু যদি একসময় অপুকেই ভালোবাসতো তাহলে সে কিভাবে আবার আমাকে ভালোবাসতে পারে বুঝছি না। আর মাসুদ ভাইয়াও মিতুর সাথে এটা কেন করলো সেটাও যেন আজ পরিষ্কার আমার কাছে। আমি কি অপুর চেয়ে খারাপ ছেলে ছিলাম, নাকি যে মাসুদ ভাই মিতুকে জোর করে অপুর সাথে বিয়ে দিয়ে দিলেন? জানি না এসব সংকোচ কিভাবে দূর হবে আমার মন থেকে। দেখি অনুকে ফোন দিয়ে কতক্ষণ লাগবে আসতে। ফোন বের করে অনুকে ফোন দিলাম। অনু কোথায় তুমি, আর কতক্ষণ লাগবে আসতে? সে উত্তরে বলল আধা ঘন্টা লাগবে। অনু তোমার আসতে তো এত সময় লাগার কথা নয়। সে উত্তরে বলল ট্রাফিক জ্যামে আটকে পড়েছিলাম। ও তা ভাগ্নে কি করছে? ও আমার কোলে ঘুমাচ্ছে, কিছুক্ষণ আগে কিছু খাওয়ালাম, এখন ঘুমাচ্ছে। আচ্ছা তাহলে ভালো করে এসো। আমি বাস স্ট্যান্ডে আছি। বাস থেকে নেমেই ফোন দিও। আচ্ছা বাস থেকে নেমেই তোমায় ফোন দেবো বলেই অনু ফোনটা কেটে দিল। আমি এক চায়ের দোকানের পাশে চা অর্ডার করে দাঁড়িয়ে আছি। একটু পর দোকানদার চা নিয়ে এসে আমার হাতে দিল। আমি চায়ের কাপে মুখ দিতে যাব, অমনি কেউ কিছু একটা দিয়ে চায়ের কাপে বাড়ি বসিয়ে দিল। আমি লাফ মেরে উঠলাম। পাশে তাকাতে দেখি, চল 1 মাস জেল খেটে তোর শিক্ষা হয়নি, দেখছি এবার তোর সারা জীবনটা জেলে কাটবে বলেই আমি কিছু বলার আগেই মিতুর ভাই আমাকে হাত করা পরিয়ে দিল। মানে আমি কি করেছি, আর আমার অপরাধ কি? তোর অপরাধ কি তা থানায় গেলে জানতে পারবি। না, আপনি তো বিনা দোষে আমাকে থানায় নিয়ে যেতে পারেন না। আগে আমাকে কোনো অপরাধে থানায় নিয়ে যাবেন সেটা বলুন।
নইলে কি করবি বলেই উনি আমার শার্টের কলা ধরে টানতে শুরু করে দিল। আমাকে জিপে উঠিয়ে নিয়ে থানায় নিয়ে গেল। জেলের ভিতরে ঢুকিয়ে দিয়ে উনি একজন অফিসারকে বলল ওর নামে চার্জশিট তৈরি করুন। ওই পুলিশ অফিসার আমার অপরাধ বা কারণ জানতে চাইলে উনি বললেন, একজন মেয়েকে কিডন্যাপ ও তার উপর রাতভর অত্যাচারের জন্য ওর উপর নারী নির্যাতনের চার্জশিট তৈরি করুন। কালকে ওকে কোর্টে চালান করে দেওয়া হবে। নারী নির্যাতন মানে? আমি কাকে কিডন্যাপ ও নির্যাতন করেছি? আর একটা কথাও যদি মুখ থেকে বার করিস তাহলে তোকে এইখানে মেরে পুঁতে ফেলবো। তোর ভাগ্য ভালো তাই এখনো তোর উপর হাত উঠায়নি। জানিস না কাকে কিডন্যাপ করেছিস তুই? তার মানে মিতু আবারও আমাকে এভাবে ফাঁসিয়ে দিল। আসলে মিতুকে এভাবে বিশ্বাস করাটা আমার মোটেও ঠিক হয়নি। 1 ঘন্টা না যেতেই মিতু সহ আমার আপু, আব্বু ও অনু আসলো। ভাইয়া, আবিরকে ছেড়ে দাও। কি বলিস বোন? ও না তোকে ভাইয়া অনেক হয়েছে, আর না, আমি যা বলছি সব মিথ্যা। আবির আমার কিডন্যাপ করেন, তাই তুমি ওকে ছেড়ে দাও প্লিজ। মিতুর কথায় ওর ভাই আমাকে ছেড়ে দিল। আমি জেল থেকে বের হয়ে মিতুকে বললাম, আশা করি বাকিটুকু তোমার ভাইয়াকে বলে দেওয়া। আমরা সবাই তোমার ভাইয়ার আশায় পথ চেয়ে থাকবো। আমরা সবাই বাসায় চলে আসলাম। আপু মিসকাতকে পেয়ে অনেক খুশি। অনুকে সবাই যেন পারছে না মাথায় তুলে আদর করতে। আমার সৎ মা তো বললেই বসলো যে এমন একটা লক্ষ্মী মেয়ে আবিরের বউ হবে, অনেক মিষ্টি তুমি। আমি চেয়ে চেয়ে শুধু দেখছি। অনু যেন লজ্জায় লাল করে ফেলেছে ওর মুখটি। অনু এবার বলল, আচ্ছা আমি আসি এবার। আপু আমায় অনুকে এগিয়ে দিতে আসতে বলল। আমি অনুকে এগিয়ে দিতে ওর সাথে যাচ্ছি। দুজনেই চুপচাপ হেঁটেই চলেছি। আজ আমার অনেক ইচ্ছাই হচ্ছে অনুকে কিছু বলার, কিন্তু কথাগুলো পেটে আসলেও যেন মুখ দিয়ে বার বের হচ্ছে না। অনু বাসার কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 1 মিনিট রাস্তা। এবার বুক সাহস করে বলে দিলাম অনুকে, অনু একটা কথা বলার ছিল তোমায়। বলো, কি কথা? অনু, আসলে আমি আমার মনকে যতবারই প্রশ্ন করছি সে উত্তর দিয়েছে তোমার মনটাকে সে গ্রহণ করতে চায়। আমার কথা শুনে অনু দাঁড়িয়ে গেল। আমিও কিছুটা ভয় পেয়ে গেলাম। অনু কিছুটা রোমান্টিক ভাব নিয়ে বলল, দেখো আবির, আমি ওসব শুনতে চাই না। এক কথায় আমি সোজা ওই 3টে শব্দ শুনতে চাই, বলবে কি? আমি তোমাকে ভালোবাসি অনু। আমিও তোমাকে ভালোবাসি আবির। 2 মিনিটের জন্য আমার আর অনুর চোখের ভাষার কিছু একটা চলল। যদি ভালোবাসো তাহলে ওই দিন 2টা চর মারায় এভাবে হারিয়ে গিয়েছিলে কেন অনু? কই হারিয়ে যাব কেন? শুধু বুক ভরা বিশ্বাস ও আকাশ ছোঁয়া ভালোবাসা নিয়ে তোমার পথ চেয়ে বসে আছি। আমি শুধু একটা কথাই ভাবতাম, আমি যদি সত্যিই তোমাকে ভালোবেসে থাকি তাহলে একদিন না একদিন তোমাকে আমি পাবই। আমার সমস্ত অস্তিত্ব জুড়ে শুধু তুমি ছিলে আবির। সত্যি আবির, আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। অনুকে জড়িয়ে ধরতে সাহস পাচ্ছি না, তবে অনেক ইচ্ছা করছে অনুকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরি, তবে আমার সেই সাহস যেন হচ্ছেই না। আচ্ছা আবির, এবার আমি আসি তাহলে। অনু বাই বলে ওর বাসায় চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। এসে আমার রুমে গিয়ে শুয়ে শুয়ে ভাবছি অনুকে বউ করতে পারলে সত্যি আমি অনেক ভাগ্যবান হব। ওর ভালোবাসায় আমার জীবনটা সুখে ভরে যাব। নিজের সুখের কথা ভাবতে গিয়ে যেন বুকের ভেতর কিছু একটা নাড়া দিয়ে কল্পনার বেশি মনে হলো কেউ যেন আমায় বলছে, নিজের সুখের সংসার ও বউয়ের কথা ভাবছিস, তোর বোনের সংসারটা নিয়ে ভাব, তোর বোনের সুখ নিয়ে ভাব। আমার সুখ যেন হারিয়ে গেল। আমি এবার কি করব? এত চেষ্টার পরও মাসুদ ভাইয়া যদি আপুকে মেনে নেন তাহলে আর কি করব? আর কি করতেই পারি? আপু, আমি কি বাদ রেখেছি? কত পদে না অবলম্বন করলাম, তবুও কাজ হলো না। একটিবারের জন্যও উনি যেন আপুর কথা ভাবেননি ওনার এমন একটা নিষ্পাপ সন্তানের কথা। তবে আমার মনে হয় মিতু এবার সব কথা মাসুদ ভাইয়াকে খুলে বলবেন। উনি এবার আসবেন আমার আপুকে নিতে। আমার ভাগ্নেকে নিজের সন্তান পরিচয় দিয়ে উনি কোলে তুলে নেবেন। একটু পর অনু ফোন দিল। এই বাবু, কি করছো? বাবু মানে? বাবু কে অনু? আরে, তোমাকে আদর করে বাবুর নাম বলে ডাকলাম আর কি। আমি হাসবো না কাঁদবো বুঝছি না। বাবু বলে বিএফকে কেউ ডাকে নাকি? বাবু বলে তো নিজের সন্তানকে বলে ডাকে। হায় রে যোগ, হায় রে ভালোবাসা। এই বাবু, কি হলো? কথা বলছো না কেন তুমি? অনু দেখাও, এসব ভাষায় আমাকে ডাকবা না। এটা শুনতে আমার ভালো লাগছে না। আমাকে আর বাবু বলে ডাকবা না তুমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাই বলে রাগ করো না। আমি আর পরবর্তীতে তোমায় বাবু বলে ডাকবো না, কেমন? ধন্যবাদ। অনুর সাথে আমার কিছু কথা চললো। রাতে সবার সাথে খাবার খেতে বসলাম। খাওয়া শেষ হলে ভাগ্নের সাথে একটু মজা করলাম। একটু পর রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে হালকা নাস্তা করে অফিসে গেলাম। সারাদিনে অফিসে থাকা অবস্থায় অনু যে কতবার আমাকে ফোন করলো তার হিসাব নেই। বাসায় ফিরে অনুকে ফোন করতে ও আমাকে কিছু কথা শোনালো। একে সারাদিন অফিসে থাকা, আবার বাসায় না আসতেই জিএফের বকা। ফোন কেটে দিয়ে আমি ফোনটা বন্ধ করে রেখে দিলাম। আপুর রুমে গিয়ে দেখি ভাগ্নে বসে বসে খেলা করছে।
ওকে কোলে তুলে নিলাম। ভাই কখন ফিরলি? এই তো আপু এখনই। আপু যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। আম্মু কোথায় রে আপু? এইমাত্র রান্না সেরে রুমে গিয়েছিলাম মনে হয়। আচ্ছা আপু তুই তাহলে খাবার বাড়াতে থাক, আমি একটু আম্মুর কাছ থেকে আসছি। আসলে এই কয়েকটা দিন আম্মুকে আমি সময় দিইনি ঠিক মতো, তাই ওনার সাথে কথাই হয়নি। মনটা কেমন যেন করছিল, তাই আজ ওনার রুমে গেলাম। কিন্তু রুমে গিয়েই একটা বোকার পরিচয় দিলাম, যাতে মনে হয় উনি কিছুটা কষ্ট পেল। আসবো আম্মু? কোনো কিছু না বলে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, বাবা তোর মায়ের ঘরে আসতে আবার অনুমতি লাগে? পারমিশন লাগবে তোর? না মানে আসলে আম্মু তোমার সাথে বেশি সময় কথা হয় না, তাই আসলাম গল্প করতে। অফিস হতে কখন এসছিস? খাওয়া দাওয়া হয়েছে? এখনই আম্মু। আপু খাবার বাড়ছেন, খাবো একটু পরে। আম্মু বলল চল আগে খাবি তারপর গল্প। আম্মুর সাথে খাবার টেবিলে চলে গেলাম, সবাই মিলে খাওয়া দাওয়া সারলাম। খাওয়া শেষ হলে সবাই বসলাম গল্প করতে। গল্প করা শেষ হলে আমি আমার রুমে আসলাম। ফোনটা অন করতে দেখি অনু 25টি মেসেজ করেছে। অনুকে ফোন দিয়ে বেশ কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে আমি ফ্রেশ হচ্ছি। আম্মু আমাকে ডাক দিয়ে বলল, দেখ তো আবির বাইরে কে এসেছে, দরজা খুলে দে। আমি গিয়ে দরজা খুলতে আমার চোখ আকাশে উঠলো। মাসুদ ভাইয়া ও তার বোন মিতু আজ প্রথমবারের মতো এসেছেন আমাদের বাসায়। আমাকে কিছু না বলে মাসুদ ভাইয়া মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। আরে ভাইয়া এভাবে দাঁড়িয়ে আছেন কেন, ভেতরে আসুন ভাইয়া। মাসুদ ভাইয়া আমার হাতে একটা মিষ্টির প্যাকেট ধরিয়ে দিল। ভাইয়া এগুলোর কি দরকার, আসুন ভেতরে। মাসুদ ভাইয়ের সাথে মিতু ও পেছন পেছন বাসার ভেতরে ঢুকলো। মাসুদ ভাইয়া বাসায় ঢুকে এদিক ওদিক তাকাচ্ছে। ভাইয়া এতিমদের বাসায় কি দেখছেন? উনি হয়তো আমার কথায় কিছুটা অপমান বোধ করলো। আপু কোথায় তুই, এদিকে আয় তাড়াতাড়ি, দেখ কে এসেছে। আপু আমাকে বলল, ভাই একটু ব্যস্ত আছি, একটু আপু ওর রুম থেকে এই কথা বলল। মিতু সহ মাসুদ ভাইয়াকে ডাইনিং রুমে আমরা বসতে দিলাম। আম্মু কোথায় তুমি, এদিকে আসো। আম্মু এসে জানতে চাইলো কে ওনারা। বাবা চিনছি না তো। আম্মু না চিনারই কথা, কেননা আম্মু তো জানে না মাসুদ ভাইয়া আর আপুর স্বামী কিনা। আরে আম্মু উনি তোমার মেয়ের জামাই, আমার দোলা ভাই। হো, তা বাবা কেমন আছো? মা ভালো আছি, আপনারা কেমন আছেন? হ্যাঁ বাবা ভালো আছি। উনি তোমার বোন বুঝি? মা ও আমার ছোট বোন মিতু। আচ্ছা তোমরা বসো। আম্মু মিষ্টি প্যাকেটটি ভেতরে নিয়ে গেল। ওই আপু কি করিস, বাইরে আয়, এসে দেখ কে এসেছে। আসছি রে ভাই, তোর ভাগ্নি কোলে টয়লেট করেছে, শাড়িটা পাল্টিয়ে আসছি। একটুবার আব্বু আসলেন। আব্বুকে দেখেই মাসুদ ভাইয়া দাঁড়িয়ে সালাম দিলেন। আব্বুকে সালাম দেওয়া দেখে আমি কিছুটা অবাক হলাম, কেননা আম্মু আসলে উনি সালাম দেয়নি। আর না দেওয়ারই কথা, উনি তো আম্মুকে চিনতেন না। তা কেমন আছো? ভালো আছি আব্বা, আপনি কেমন আছেন? এই আল্লাহ রেখেছে ভালোই। তা উনি বুঝি তোমার বোন? আব্বা ও আমার ছোট বোন মিতু। ও, লাবণ্যের মুখে একদিন শুনেছিলাম তোমার নাকি বিয়ে হয়েছে। তা তোমার বরকে নিয়ে আসলে না যে? আমি এবার জিব্বাতে কামড় দিয়ে বলছি, গুড আব্বু, একেবারে বাস। আব্বুর কথা শুনে মিতুর উঁচু মুখটা নিচু হয়ে গেল। আরে লজ্জা পাওয়ার কি আছে, এরপর আবার আসলে তোমার বরকে নিয়ে আসবা কেমন? আম্মু নাস্তা নিয়ে আসলেন। মাসুদ ভাইয়া ও মিতু নাস্তা এগিয়ে দিয়ে আমি একটু আপুর রুমের দিকে এগিয়ে গেলাম। কিরে আপু, কখন থেকে ডাকছি তোকে, চল বাইরে, তোর জন্য সারপ্রাইজ আছে আজকে। ভাই তুই কি সারপ্রাইজ দিবি? আমি তো সব জানি, জানানা দিয়ে আমি সব দেখেছি। না কি বলিস আপু, তুই দেখো বাইরে আসছিস না? না ভাই। কেন আপু, তুই কি মাসুদ ভাইয়ার সাথে খুশি হস নাই? আপু কিছু না বলে চুপচাপ করে দাঁড়িয়ে থাকলো এবং আমাকে বলল, তুই বাইরে যা ভাই, আমি একটু পর আসছি। আসলে মাসুদ ভাইয়া আসলে আপু যতটা খুশি হবে বলে আমি ভাবছিলাম তা নয়। আপুর চোখ মুখে আজ অন্য কোনো কথা বলছে। আমি আপুর রুম থেকে চলে আসলাম। অনু ফোন করলে আমি একটু আমার রুমের দিকে এগিয়ে গেলাম। অনুর সাথে একটু কথা বলে ডাইনিং রুমের দিকে আসতে দেখি মাসুদ ভাইয়া আব্বুর হাত ধরে বসে আছে। আরে বাবা এগুলো কি করছো, ছাড়ো ছাড়ো, আমরা তো রাজি। তুমি লাবণ্যকে গিয়ে বলো, ও যেতে চাইলে আমরা না করবো না, আমরা সবাই রাজি। আব্বু আমাকে ইশারা করে আপুকে ডাকতে বলল। আমি আবার আপুকে ডাক দিলাম, আপু আসলো না। আপু কেন আসছে না আমার আর বুঝতে বাকি রইল না। আমার মনে হচ্ছে আপু মাসুদ ভাইয়ের বাসায় যাবে না, আর এই জন্যে আপুকে বারবার ডাকা সত্ত্বেও আপু বাইরে আসছে না। আচ্ছা বাবা আমি দেখছি বলেই মাসুদ ভাইয়া আপুর রুমে গেল। আমরা সব ডাইনিং রুমে দাঁড়িয়ে থাকলাম। একটু পর আপুর রুম থেকে ঠাস ঠাস করে শব্দ আসলো। মনে হলো আপু বা মাসুদ ভাই কে যেন কাউকে চর মেরেছে। আমার এই বাড়িতে এসে আমার বোনকে আজকে যদি মাসুদ ভাইয়ের গায়ে হাত দেই তাহলে একদম ঠিক হবে না। আজকে ওনার কিছু বলি। আব্বু আমাকে আটকাতে চাইলেও আমি দৌড়ে আপুর রুমে গেলাম।
গিয়ে দেখি যা ভেবেছি তার উল্টো। মাসুদ ভাইয়া গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, তার মানে চরটা আপুই মেরেছেন বুঝলাম। আমি আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। তুমি বেরিয়ে যাও এই বাড়ি থেকে, তোমার মুখ আমি দেখতে চাই না। মাসুদ ভাই আপুকে কিছু না বলে আমার দিকে চাইলো। আপু এগুলো কি বলছিস? আর তুই ভাইয়াকে চর। ভাই তুই এখানে? আশা করি কথা বলবি না। আর যা প্রাপ্য আমি সেটাই তাকে বুঝিয়ে দিয়েছি। ওনাকে বল এখনই যেন চলে যায়। আব্বু আম্মু আপুকে বোঝাতে চাইলেও আপু কারো কথাই শুনলো না। আজকে আপুকে দেখে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, কেননা ওর এমন রাগ আমি কোনোদিনও দেখি নাই। সবার শেষে মিতু আসলো। ভাবি, ভাইয়ার কোনো দোষ নেই, সব দোষ আমার। ভাবি, তুমি ভাইয়াকে সাজা দিও না, আমাকে দাও, আমার পাপের সাজা আমাকে দাও প্লিজ। আবির, আমি তোকে কি বলছি? বললাম না ওনাদের চলে যেতে বল, নয়তো ওই দিনের মতো আমিও আজ বলতে বাধ্য হব, না গেলে ঘাট ধাক্কা মেরে বাইর করে দিব। এবার মাসুদ ভাইও মিতু আর অপেক্ষা না করে চোখের জল মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আব্বু আম্মু ওদের পিছু পিছু গেল। আপু এটা তুই কি করলি? ওনাদের এভাবে অপমান না করলেও পারতি। কেন ভাই, ওই দিনের কথা কি তুই ভুলে গেছিস? ওই দিন তোকে আমাকে কত অপমান করেছিলেন উনি, মনে নেই তোর? ওনার পা অবধি ধরেছিলাম, তার বিনিময়ে কি পেয়েছিলাম ভাই? কপালের লাথি জুটেছিল। ভুলে গেছিস সব ভাই? তুই ভুলে গেলেও আমি ভুলি নাই রে ভাই। না আপু, আমি কিছু ভুলি নাই, তবে ওনারা তো সব পাপে সাজা পেয়েছেন, মিতুও তো কম কষ্ট পায়নি। তোর উচিত ছিল ওনার বাসায় গেলেও ওনাকে ভালোভাবে বলা। এরপর উনি কি আর আমাদের বাসায় আসবেন? আমার তো মনে হয় না আপু উনি আর আসবেন। আসবে না মানে? ও ঠিকই আসবে ভাই। ওর চোখের ভাষা এতদিন যা বলতো আজ তার উল্টোটা বলছে। ওর ঠিকই আসবে আবার, তুই দেখে নিস। ভাগ্নেকে নিয়ে আপুর রুম থেকে আমি চলে আসলাম। ভাগ্নেকে আমার বেডে বসিয়ে দিয়ে বলছি, তোমার আব্বুকে আজকে দেখলে ভাগ্নে? তুমি বড় হতভাগা ভাগ্নে, তোমার আব্বুকে এত কাছে পেয়েও আজকে ওনার কোলে চড়তে পারলে না। মনে মনে বলছি, আপু যা করেছে বেশ করেছে, আজ মাসুদ ভাই আর উচিত শিক্ষা পেয়েছে। এই অপমান সহ্য করে উনি যদি আবার আপুকে নিতে আসেন তবেই বুঝবো উনি আপুকে সত্যি এখনও ভালোবাসেন। একটু পর আবার অনু আমাকে ফোন করলো। ওই কি করছো? অনু তোমার সাথে রাতে কথা হবে, একটু খারাপ লাগছে। খারাপ লাগছে কেন? আনির কি হয়েছে তোমার? আরে কিছু না, রাখো তো তুমি। ওই বলো প্লিজ, কি হয়েছে? আরে মাসুদ ভাই আপুকে নিতে এসেছিলেন, কিন্তু আপু ওনাকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন। ও আচ্ছা, বুঝলাম। এখন রাখো তুমি, রাতে কথা হবে। ফোন কেটে দিলাম। একটু পর দেখি আপুর রুম থেকে কান্নার শব্দ ভেসে আসছে। ভাগ্নিকে কোলে নিয়ে আপুর রুমে গিয়ে দেখি আপু কাঁদছে। আপু কি হয়েছে? তুই কাঁদছিস কেন? ভাই আজকে ওনাকে আমি এই হাত দিয়ে মারলাম, আমি এ কি করে করলাম ভাই? আপু কাঁদিস না তো তুই, উনি আবার আসবেন দেখিস। আপু কান্না থামালে ভাগ্নেকে আপুর কোলে দিয়ে আমি রুমে চলে আসলাম। একটু পর ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখি মাসুদ ভাইয়া ফোন করেছেন। আমি ফোন ধরে কিছুক্ষণ কথা বললাম। উনি এবার জানতে চাইলে আপু কি করছেন। তোমার আপুকে ফোনটা দাও। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আমি আপুর কাছে ফোন নিয়ে গিয়ে বললাম, নে আপু, ভাইয়া ফোন করছেন। আপুকে ফোন দিয়ে আমি রুমে চলে আসলাম। একটু পর আপু এসে আমার ফোনটি দিয়ে গেল। আপুকে দেখে বুঝলাম ও এখন খুব খুশি। পরের দিন সকালে অনুর ফোনে আমার ঘুম ভাঙলো। হ্যালো আবির, বলো অনু। আজকে কি তুমি ফ্রি আছো? ফ্রি থাকলে চলো না, আজকে একটু দুজনে একসাথে ঘুরতে যাই কোথাও। আবির, অফিস আছে, বিকেল টাইমে ফ্রি হব। আচ্ছা তাহলে আমরা আজকে বিকেলেই ঘুরতে যাব। ঠিক আছে বলেই অনুর সাথে একটু কথা বলে ফোনটি রেখে দিলাম। ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নিলাম। অফিসে যাওয়ার জন্য বের হতেই আপু এসে বলল, ভাই চল, আমি একটু বাইরে যাব, কিছু কেনাকাটা করতে আমার ড্রপ করে দিস। আচ্ছা আপু। আপুকে এক শপিং মলের সামনে নামিয়ে দিয়ে আমি অফিসে চলে গেলাম। একটু কাজে ব্যস্ত আছি, এমন সময় ফোনটি বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখি রং নাম্বার, তাই ফোনটি কেটে দিলাম। পরপর 3বার ফোন কেটে দিলেও আবার ফোন আসলো, তাই এবার রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? শালা বাবু, আমি তোমার দুলাভাই মাসুদ। নেটওয়ার্কের সমস্যার কারণে ফোনটি কেটে গেল। একটা বিষয় বুঝছি না আমি, মাসুদ ভাই প্রতিনিয়ত নতুন নতুন নাম্বার দিয়ে কেন আমায় ফোন করছেন? এমন না তো বিষয়টা যে উনি 1 নম্বর থেকে ফোন দিলে বারবার আমি তা রিসিভ করবো না। উনি আবার ফোন করলে আমি ফোনটি ধরলাম। একটু কথা বলতে উনি বললেন, আবির, তোমার আপুকে বলো না আমার সাথে একটু কথা বলতে। আমি ওর সাথে শপিং মলে আছি, তোমার আপু আমাকে পাত্তাই দিচ্ছে না। ভাইয়া, আপুকে যদি এখন আমি ফোন করে আপনার সাথে কথা বলতে বলি, তাহলে সেদিন আপনাকে যেভাবে চড় দিয়েছিল আজ বাসায় ফিরলে আমাকেও দেবে। আপু এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, আমি আপনাদের ভেতরে নাই দুলাভাই।
এবং মাসুদ ভাই আমাকে বলল, আচ্ছা শালাবাবু ঠিক আছে, ফোনটা রেখে দিলেন। যাক, তাহলে এবার মাসুদ ভাই আর সব ভুল ভালোভাবেই ভেঙে গিয়েছে। নয়তো ভেবে চড় অপমানিত হয়েও কি আবার আপুর পেছনে লাগে নাকি। দেখি আপুকে একটু ফোন দিই, আপু কি করছে। হ্যালো আপু, ভাই বল। তুই এখন কোথায় আপু? এই তো ভাই শপিং করছি, শপিং প্রায় শেষের দিকে। ভাই একটু লাইনে থাক। কি হয়েছে এখানে? আপু ফোন না কাটাতে আমি সব শুনতে পাচ্ছি। ম্যাম, এই মানুষটি সেই কখন থেকে আপনাকে ফলো করছে। এই মানুষটা মনে হয় চোর হবে, তাই আমরা সিসিটিভিতে দেখে ওনাকে আটকেছি। আসলে আপনারা যা ভাবছেন উনি তা নন, উনি হলেন পুলিশ অফিসার, আমার রিলেটিভ। ওহ সরি স্যার আর সরি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনারা এখন যান। ধন্যবাদ লাবণ্য। আমি আসলে দেখুন, দয়া করে আপনি আমার পিছু নিবেন না। যে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে আমি আর তার জোড়া লাগাতে চাই না। আপনি আমার সামনে না আসলে আমি খুশি হব। ভাই বল। আমি আপুকে কিছু না বলে ফোনটা কেটে দিলাম, কেননা আপুকে আমি যা বলতে চেয়েছিলাম তা বলার এখন দরকার নেই। অফিসের কাজ শেষ হলে বিকালে বাসায় ফিরলাম। বাসায় ফিরে ফ্রেশ হতেই অনু ফোন করে বসলো। কখন আসবে তুমি? এই তো ফ্রেশ হয়েছি, এখন একটু খেয়েই বার হব। খেও না, আমি তোমার জন্য কিছু রান্না করেছি। আচ্ছা অনু, আমি আসছি তাহলে। অনুর সাথে এক হোটেলে প্রবেশ করলাম, 2টি কফি অর্ডার করে দুজন খেলাম। অনু এবার ওর রান্না করা খাবারগুলো বের করলো। ও আমাকে খাইয়ে দিতে চাইলে আমি না বললাম। এইসব কি বলছো? আমি কি পাবো যে অনু তুমি আমাকে খাইয়ে দিবা? তুমি না কিছু বোঝো না আবির। মানে আমি আবার কি বুঝি না? এখানে কত মানুষ, তুমি কি দেখছো না অনু? তুই আমাকে খাইয়ে দিলে সবাই কি ভাববে? ও, আমি তোমার সাথে ঝগড়া করছি অনু? বলেই অনু খাবারগুলো হাত দিয়ে ফেলে দিয়ে উঠে চলে গেল। আমি ফিরাতে চাইলেও থামলো না। অনু হঠাৎ এমন রেগে গেলে কেন বুঝলাম না। আর আমিও একটা হাদারাম, ও আমার জন্য কত কষ্ট করে কত কিছু রান্না করে আনলো, আর আমি কি না? ওয়েটারকে ডাক দিয়ে বলে দিলাম। ওয়েটার বিল নিয়ে টেবিলের নিচে তাকালো। বুঝলাম এগুলো পরিষ্কারের জন্য অতিরিক্ত কিছু টাকা চাইছে, তাই ওয়েটারকে কিছু টাকা দিয়ে আসতেই পেছন থেকে আবি বলে কেউ ডাক দিল। পেছন ফিরে দেখি অপু বসে আছে। আমি এগিয়ে গিয়ে বললাম, বলো অপু। সবই তো দূর থেকে দেখলাম আবির। তা অনুর সাথে কি চক্কর চলছে তোমার নাকি? চলছে। হঠাৎ এই প্রশ্ন? না এমনি, মিতুকে ছেড়ে অনুকে নিয়ে পড়লে তাই আর কি। মিতুকে ছেড়ে মানে? মিতুকে কি আমি ভালোবাসি নাকি যে ওকে ছাড়বো আমি? আর মিতু তোমার বিয়ে করাবো, সো এমন সেকেন্ড হ্যান্ড আমার কেউ হতে পারে না, বুঝছো? পরবর্তীতে কথাবার্তা একটু সাবধানে বলবা, ঠিক আছে? আরে আবির, তুমি রাগ করছো কেন? আমি আর কিছু না বলে বাসায় চলে আসার জন্য বেরিয়ে আসতে দেখি অনু আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি অনুকে দেখেও না দেখার ভান করে পাশ দিয়ে যেতে ও আমাকে পেছন থেকে এসে জড়িয়ে ধরলো। সরি 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 আবির, প্লিজ আর এমন করব না আমি। আচ্ছা ঠিক আছে, এখন ছাড়ো আমায়, মানুষ দেখছে সব। অনু আমাকে ছেড়ে দিল। তুমি না পুরোই আনরোমান্টিক আবির। আমি আনরোমান্টিক? কি তোমার কোনো সমস্যা? সমস্যা কেন হবে? আর শুধু শুধু রাগ করছো কেন? সরি বলেছি তো। আচ্ছা চলো এবার বাসায় চলে যাই। একটা রিক্সাতে অনু আমি উঠলাম। গল্প করতে করতে ওর বাসার সামনে আসলে অনুকে নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় ঢুকতে মিতুকে দেখি আব্বু আম্মুর সাথে ডাইনিং রুমে বসে গল্প করছে। মিতুর কোলে আমার ভাগ্নে। আমাকে দেখে মিতু ওর মুখটি নিচে নামিয়ে নিল। আম্মু, মাসুদ ভাই এসেছেন নাকি? উনি বললেন ও তা কখন এসেছেন আম্মু? উনি উত্তর দিলেন অনেকক্ষণ। ওহ, খাওয়া দাওয়া হয়েছে আম্মু? না হয়নি, সবাই একসাথে খাবো বলে বসে আছি। হঠাৎ আপু আর মাসুদ ভাইয়াকে একসাথে রুম থেকে বের হতে দেখে আমার মনে হলো তার মানে আপু মাসুদ ভাইয়াকে মেনে নিয়েছে। আমি রুমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে। আমিও গিয়ে সবার সাথে খেতে বসলাম। খেয়াল করে দেখি আপু আর মাসুদ ভাইয়া খাওয়া বাদ দিয়ে চোখের ভাষায় কথা বলছে। কি দুলা ভাই, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো খেয়ে নিন। আমার কথা শুনে মাসুদ ভাই একটু লজ্জা পেয়ে গিয়ে বললেন, হ্যাঁ শালা বাবু। সবার খাওয়া শেষ হয়ে গেল। আমি ভাগ্নেকে নিয়ে মজা করছি, এমন সময় আপু এসে বলল, তো আমায় নিতে এসেছে, আমি যাব কি? আপু অবশ্যই যাবি তুই। কেননা মাসুদ ভাই এখন ওনার সব ভুল বুঝতে পেরেছেন। আচ্ছা ভাই, আমি তাহলে রেডি হই। আপু যা, তুই রেডি হ। আপু রেডি হয়ে গেল। মাসুদ ভাইয়া ও আপু গাড়িতে বসে আছে। মিতুর আসতে দেরি হচ্ছে দেখে আপু আমাকে বলল, দেখো তো ভাই, মিতু কোথায়? আচ্ছা আপু। আমি বাড়ির ভিতরে এসে দেখি মিতু আমার রুমে। আমি দরজায় দাঁড়িয়ে মিতুকে বললাম, মিতু তোমার জন্য সবাই অপেক্ষা করছে বাইরে, চলো। মিতু আমার কথা শুনে আমার দিকে ঘুরে তাকালো। সরি আবির, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি অনেক পাপ করেছি তোমার সাথে।
আরে কিসের পাপ, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তো। এখন চলো, ভাইয়া অপু গাড়িতে বসে আছে। মিতু আমার পাশ দিয়ে বেরিয়ে গিয়ে আবার হঠাৎ থেমে গেল, পেছন ফিরে এসে আমাকে জড়িয়ে ধরলো। আরে আরে মিতু, এসব কি করছো? মিতু ছাড়ো বলছি আমায়। আবির, আমি বাসায় যেতে চাই না, প্লিজ তোমার বুকে আমার একটু জায়গা দাও। আমি ভুল মানুষের পিছনে ছুটতে ছুটতে এখন বুঝেছি আসলে প্রকৃত ভালোবাসা কাকে বলে। আমাকে ক্ষমা করে দিয়ে তোমার আপন করে নাও প্লিজ আবির। সি মিতু, এসব কি বলছো তুমি? আর আমাকে ছাড়বে কি? সবাই এসে দেখে ফেললে আজকে আবার উল্টাপাল্টা কিছু বুঝে আসবে। ছাড়ো বলছি। মিতু আমাকে ছেড়ে দিয়ে বলল, আবির, তোমাকে আমি ভালোবাসি। তোমাকে পাওয়ার জন্য, স্বামীর হক নষ্ট না করার জন্য ওই দিন অপুকে বিয়ে করে বাসর রাতেই আমাকে স্পর্শ করতে দেইনি। আমার জীবনে শুধু এখন দুইটা লক্ষ্য, এক তোমার বউ হওয়া আর নয়তো মরে যাওয়া। দেখো মিতু, পাগলামি করো না, মাথা থেকে এসব ভূত ঝেড়ে ফেলো। আমি যা বলছি তাই করব। মিতু চোখে জল নিয়ে চলে গেল। আমি ওর পেছন পেছন এসে ওদের বাই জানালাম। ওরা সবাই চলে গেল। আমরা সবাই ঢুকতে বাসাটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। এতদিন বাসাটা আনন্দে ভরপুর ছিল। মা ভাগ্নে নিয়ে সারাক্ষণ মজা করতো, বাসায় কত চিল্লাচিল্লি হতো। আর আজকে যেন বাসাটি নীরবতার রূপ নিল। আমি রুমে এসে গেলাম। মিতু আমাকে পাওয়ার জন্য আবার উল্টাপাল্টা কিছু করে বসবে না তো? আবার ও আবার আপুর সংসারে ঝামেলা পাকিয়ে দিবে না তো? এসব ভাবতে ভাবতে আমার খুব টেনশন হতে লাগলো। আমি একটু শুয়ে পড়লাম। একটু পর অনু ফোন দিল। একটু কথা না বলেই আমি অনুকে ফোনটি কেটে দিতে বললাম। অনু ফোনটা কাটলে আমি ভাবছি মিতুর বিষয়টা অনেকে কি বলবো আমি, না কি বলবো না বুঝছি না। একবার ভাবলাম মিতুর বিষয়টা অনুকে না বলে মাসুদ ভাইয়াকে বলে দেখি, কিন্তু আবার ভাবলাম আজকে সবেমাত্র আবুকে মাসুদ ভাই ওনার বাসায় নিয়ে গিয়েছেন, এখনই আবার এসব কথা বলা কি ঠিক হবে? না থাক, মাসুদ ভাইয়াকে বলা যাবে না। কি করব কিছুই বুঝছিস না। এমন সময় অনু আবার ফোন করলো। অনু বলো। আচ্ছা আবির, তোমার কি কিছু হয়েছে? কই, কি হবে? কিছু না তো অনু? আবির প্লিজ বলো আমায়। আরে কি হবে, কিছুই না। মাসুদ ভাইয়া এসেছিলেন, আপুকে নিয়ে গেলেন। তার মানে আপুকে মাসুদ ভাইয়া মেনে নিয়েছে আবির? হুম। এত খুশির খবর আবির, খারাপ মনে হচ্ছে কেন তাহলে তোমার? আপু চলে গেল। আমার ভাগ্নেটার সাথে কত মজা করতাম, আজকে ও নাই, তাই একটু খারাপ লাগছে আর কি। ও আচ্ছা। অনু কালকে ফিরে আসো, চলো না কালকে একটু একসাথে কোথাও ঘুরতে যাই। আচ্ছা, ফ্রি আছি। কাল তো অফিস ছুটি, সকাল সকাল বার হয়ে যাবো তাহলে। অনু বলল ঠিক আছে। কিছুক্ষণ কথা বলে ফোনটি রেখে দিলাম। পরের দিন গাড়ি নিয়ে অনুর বাসার সামনে চলে গেলাম। অনুকে নিয়ে চললাম ঘুরতে। একটু ঘোরাঘুরি করার পর এক দোকানের পাশে এক গাছের নিচে বসলাম। দোকানদারকে দুটি চা দিতে বললাম। চা খেতে গেলে অনু বলল চা পরে খাবে, আগে এগুলো খেয়ে নাও। তার মানে আজকেও তুমি রান্না করে নিয়ে এসেছো অনু? ভয় পেও না তুমি, আজকে তোমাকে খাইয়ে দিতে চাইবো না। আচ্ছা ঠিক আছে। অনুর হাতে রান্না করা খাবারগুলো খেলাম, বেশ ভালো রান্না করেছে, তাই ওকে ধন্যবাদ জানালাম। খাওয়া দাওয়া শেষ, হঠাৎ আপু ফোন দিল। আপু কেমন আছিস? ভালো আছি ভাই, তুই কেমন আছিস? ভালো। আপু ভাগ্নে কি করছে? ভাই আর বলিস না, আসার পর থেকেই তোর ভাগ্নে শুধু মামা মামা করছে। কাল আই একটু বেরিয়ে যা। আচ্ছা আপু, অনুকে নিয়ে আসবো সাথে। আচ্ছা কাল আসিস তাহলে। বলে ফোনটা রেখে দিলাম। অনু চল এখন বাড়ির দিকে যাওয়া যাক, আর কালকে চলো আপুর বাসায় ঘুরতে যাই। আচ্ছা। অনুকে নিয়ে গাড়িতে আসছি আর ভাবছি না, মিতুর বিষয়টা অনুকে বলেই দিই তাহলে। মিতুর বিষয়টি অনুকে সব খুলেই বললাম। তুই যে আমার বান্ধবী, আমার ভাবতেই অবাক লাগে আমি ওর বান্ধবী ছিলাম। দেখো অনু, আজকে সব সমস্যা ও ভুলের সমাধান হয়েছে, কিন্তু মিতুর জন্য মনে হয় আবার নতুন করে সমস্যার সৃষ্টি হবে। না আবির, কিছু হবে না। মৃত্যুকে অপুর সাথে মিলিয়ে দিলেই তো সব কিছু ঠিক হয়ে যাবে, সব সমস্যার সমাধান। তুমি ঠিক বলছো, কিন্তু একবার ভেবে দেখছো কি, আমার এক হাতে আপুর পুনরায় ফিরে পাওয়ার সুখের সংসার, আর অন্য হাতের মিতুর ভালোবাসা নামের পাগলামি। একটু এদিক সেদিক হলে আবার আপুর সংসারটা ভেঙে যাবে অনু। তুমি শুধু শুধু টেনশন করছো, এমন কিছুই হবে না আবির। না হলে ভালো হবে অনু। অনুর বাসার সামনে পৌঁছে অনুকে নামিয়ে দিলাম। বাসায় এসে রুমে বসে আছি, হঠাৎ আব্বু আমার রুমে আসলো। আব্বু কিছু বলবা? না মানে তোর আপু তো চলে গেল, এবার তুই বাসায় একজনকে নিয়ে আয়, বাসাটা খালি খালি লাগছে বড়। আব্বু কাকে আনবো বুঝলাম না। তোর মা বলছিল তুই বিয়ে কর, আর তুই নাকি অনুকে পছন্দ করিস। আমরা কি ওর পরিবারের সাথে কথা বলবো? আব্বুর কথা শুনে আমি কিছুটা লজ্জা পেয়ে গিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম।
তাহলে বাবা আমরা কালকে যাই অনুর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে, কি বলিস? আব্বু কালকে নয়, তোমরা বরং এক সপ্তাহ পরে যাও। আচ্ছা তুই যা বলবি তাই হবে। পরের দিন অফিসে গেলাম। যাওয়ার সময় অনুকে ফোন করে বললাম দুপুর টাইমে আমি অফিস থেকে ডিরেক্ট তোমার বাসার সামনে যাব, ওখান থেকে আমরা আপুর বাসায় রওনা দিব, তাই তুমি দুপুরের দিকে রেডি থেকো। অনু আচ্ছা ঠিক আছে বলল। দুপুরের দিকে অফিস হতে রওনা দিলাম। এক চায়ের দোকানের সামনে গিয়ে গাড়ি থামিয়ে চা খাচ্ছি, এমন সময় অপু কোথা থেকে যেন হাজির। অপু কেমন আছো? আছি কোনো রকম, তুমি? ভালো আছি অপু। তা আজকাল একাই থাকো নাকি, না তোমার বন্ধুরা সব কোথায়? বাদ দাও ওদের কথা, সবাই বিয়ে করে সংসারমুখী হয়ে গিয়েছি। আমি কপাল পড়া সবসময় এখন একাই ঘুরি। মামা আর এক কাপ চা দেন তো। চলো অপু ভেতরে গিয়ে বসি বলেই অপুর সাথে দোকানের ভেতরে গিয়ে বসলাম। আচ্ছা অপু, মনে কিছু না করলে একটা কথা জিজ্ঞাসা করি তোমাকে। আরে কি মনে করব, বলো তুমি কি বলতে চাও? আচ্ছা তুমি কি মিতুকে সত্যি ভালোবাসো অপু? আসলে একসময় আমি মিতুর দেহ ও সহায় সম্পত্তিকে ভালোবাসতাম, কিন্তু যেদিন ওকে আমি বিয়ে করেছিলাম ওই দিন সত্যি আমি ওকে নিজের বউ করে নিতে চেয়েছিলাম লোভ লালসা ছেড়ে নতুন করে জীবনটা শুরু করতে। কিন্তু বাসরাতে কি থেকে কি হয়ে গেল এসব। অপুর চোখে দুফোঁটা জল দেখে বুঝলাম আগের অপু আর এখনকার অপু এক নয়, ও অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। তার মানে অপু তুমি মিতুকে এখনও মিস করো আর ভালোবাসো, তাই না অপু? অপু মাথা নাড়িয়ে বলল কিন্তু তাতে আর কি লাভ, মিতুকে আমি হারিয়ে ফেলেছি। অনেকবার ওর সাথে যোগাযোগ করতে চেয়েছি কিন্তু মিতু করেনি, ও শুধু আমায় এখন ঘৃণা করে। দেখো অপু, মনে বিশ্বাস রাখো, তুমি যদি মিতুকে সত্যি এখন ভালোবাসো তাহলে তুমি মিতুকে অবশ্যই ফিরে পাবা। কিন্তু কিভাবে পাবো আবির? সেটা সময় বলে দিবে। আমার ফোনটা হঠাৎ বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখি অনু ফোন করেছে। 1 মিনিট অপু। অনু বলো। এই কখন যাবা আবির? আমি সেই কখন থেকে বার হয়ে বসে আছি। আচ্ছা আমি আসছি, একটু অপেক্ষা করো। ফোন কেটে দিয়ে দোকানের ভেতরে গেলাম। আচ্ছা অপু আজ চলি, তাহলে অন্য একদিন আবার কথা হবে। আমি চায়ের বিল দিতে গেলে অপু আমাকে বিল না দিতে দিয়ে ও বিল পে করে দিল। আমি গাড়ি নিয়ে এসে অনুর বাসার সামনে গাড়ি থামিয়ে অনুকে ফোন দিলাম, আসছি একটু দাঁড়াও। 2 মিনিট পর অনু বাসা থেকে বের হয়ে আসলো। ও বার হতেই আমি হা করে তাকিয়ে রইলাম। বাহ, বেশ ভালো লাগে তো অনুকে শাড়ি পরে অনু দেখি পিঁপড়ার মতো আস্তে আস্তে হেঁটে আসছে। ওর হাঁটা দেখে আমি হা করে হেসে দিলাম। আমার হাসি দেখে অনু গাড়ির কাছে এসে জানালা দিয়ে বলল, এই শোনো একদম হাসবা না বলে দিলাম, প্রথমবার শাড়ি পরেছে। আচ্ছা ওঠো। অনু শাড়ি তোমাকে বেশ সুন্দর লাগছে। মনে হচ্ছে কি জানো অনু, মনে হচ্ছে তুমি বিয়ে করা কার যেন বউ। কার বউ মানে? তোমার বউ আমি, তোমার ফিউচার বউ আমি। অনু আসার সময় এক দোকানে অপুর সাথে দেখা হয়েছিল। ও আচ্ছা। অনু, অপু তো অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। অপু এখন মন থেকে মিতুকে ভালোবাসে। ও তাহলে তো ভালোই হবে, মিতুর সাথে অপুকে আমরা মিল করে দিব। কিন্তু মিতুকে রাজি করাতে পারবো কি আমরা অনু? অবশ্যই পারবো আবির। আচ্ছা। আবির শোনো না একটা কথা। বলো অনু। আবির তুমি আমাকে কবে তোমার বউ করে নিবা? খুব শীঘ্রই তোমাকে বউ করে নিব আমি। আব্বু আজকে সকালে তোমার আমার বিয়ের বিষয়ে কথা বলছিল। আগামী সপ্তাহে আমার পরিবার বিয়ের প্রস্তাব নিয়ে তোমাদের বাসায় যাবে। কি বলো আবির, সত্যি? সত্যি। বাবু। আমি কিছু বুঝে ওঠার আগেই অনু আমাকে পুরো 10 সেকেন্ডে একটা চুমো আমার গালে বসিয়ে দিল। অনুকে আমি এক ঝাঁকি দিয়ে বললাম, এসব কি অনু? দেখ তুমি একদম আনরোমান্টিক আবির। আমার হবু বরকে আমি চুমু দিয়েছি, তাতে কি হয়েছে? দেখো অনু, বিয়ের আগে এসব রোমান্টিকতার নামে লুচ্চামি করা হারাম। আমি চাই না বিয়ের আগে তোমাকে স্পর্শ করে দেখতে, রোমান্টিকতার নামে এমন দুষ্টমি করতে। আর তুমি সবসময় আমাকে আনরোমান্টিক বলো, তাই না? আগে বউ হও, তারপর বুঝবে আমি কতটা আনরোমান্টিক নাকি রোমান্টিক। সারাদিন শরীর আঁচড় টানবো। ও আচ্ছা তাই, আমিও দেখবো তাহলে। আপুর বাসায় পৌঁছে গেলাম। গেট দিয়ে 2টো হর্ন দিতেই দারোয়ান গেট খুলে দিল। আমি গাড়ির জানালা দিয়ে মাথা বার করে বললাম, কেমন আছেন চাচা? ভালো। চাচা তুমি কেমন আছো বলতে গিয়ে চাচার মুখটি আটকে গেল, কেননা আমাকে এভাবে দেখে হয়তো উনি অবাক হয়ে গিয়েছেন। গাড়ি থেকে নামতে আপু ভাগ্নেকে কোলে নিয়ে বেরিয়ে আসলো। আমার গোলুমুলো ভাগ্নেটা কেমন আছে বলেই ভাগ্নেকে কোলে তুলে নিলাম। অনুর সাথে আপুও গল্প করতে করতে আমার পেছন আসছে, আর আমি ভাগ্নেকে কোলে নিয়ে বাসায় ঢুকলাম। আমাকে দেখে মিতু অনেক খুশি হলো, কিন্তু ওর খুশি ভরা মুখটা নিমিষে কালো হয়ে গেল আপুর সাথে অনুকে দেখে। মিতু হয়তো ভেবেছে আমি আর অনু মনে হয় বিয়ে করেই ফেলে। মিতুকে নাস্তার ব্যবস্থা করার জন্য আপু ইশারা করলো, কিন্তু মিতু আপুর কথা না শুনে দাঁড়িয়ে রইল। তাই
আপু আমাদের বসতে দিয়ে নাস্তার ব্যবস্থা করতে চলে গেলেন। আমি অনু বসলাম। মিতুকে অনু বসতে বলল, কিন্তু মিতু অনুকে ডেকেই একটু সাইডে গেল। একটু পর অনু আসলে আমি জানতে চাইলাম মিতু ওকে কি বলল। অনু একটু মুচকি হাসি দিয়ে বলল, মিতু ভেবেছে তোমার সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে, তাই আমাকে ডেকে বললো যে আমরা কবে বিয়ে করেছি। ও তা তুমি কি বললে অনু? আমি বলেছি বিয়ে করিনি, তবে খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করব। ও শোনো অনু, মিতু হয়তো আমার কথা বিশ্বাস নাও করতে পারে, তাই তুমি মিতুকে সব খুলে বলবা। তোমার আমার ভালোবাসার কথা বলবা। আশা করি ও একজন মেয়ে হয়ে তোমার সব কথা বুঝবে। আর আপুর বিষয়টাও মিতুকে বলবা। আবির, সব বলবো আমি। আজকেই মিতুকে সব বললে কেমন হয় আবির? আজকেই তো বলতে হবে, কেননা আমরা তো সন্ধ্যার দিকে বাসায় চলে যাব। আবির, আমার মনে হয় তোমার আপুকেও আমাদের সব জানানো উচিত। অনু, আপু নাস্তা নিয়ে আসলে আমি আপুকে সব বলবো, আর তুমি নাস্তা শেষ হলে মিতুকে বলবা। আচ্ছা আবির। একটু পর আপু নাস্তা নিয়ে আসলো। আমি নাস্তা খেতে খেতে আপুকে সব কথা খুলে বললাম। আপু সব কথা শুনে বলল, ভাই মিতু সব মেনে নিলেও তোর দুলাভাই কি মেনে নেবেন অপুর আর মিতুর সম্পর্কটা আবার? আপু, আমি জানি না কিছু। দুলাভাইকে কিভাবে রাজি করাবি সেটা তোর দায়িত্ব। আচ্ছা ভাই, তোর দুলাভাই বাসায় ফিরলে আমি সব কথা খুলে বলবো। নাস্তা খাওয়া শেষ হয়ে গেলে আপু একটু গল্প করে রান্না করতে চলে গেল। আমি ভাগ্নেকে কোলে নিয়ে অনুকে বললাম, অনু এখন যাও মিতুর রুমে গিয়ে সব কথা খুলে বলো। আমার কথা মতো অনু মিতুর রুমে চলে গেল। আমি বসে বসে ভাবতে লাগলাম, একবার যদি মিতু রাজি হয়ে যেত তাহলে অনেক খুশি হতাম। প্রায় 1 ঘন্টা পর অনু মিতুর রুম থেকে বের হলো। মিতু কি বললো অনু? ও কি রাজি হয়েছে অনু? ও আচ্ছা। ভাগ্নেকে অনুর কাছে দিয়ে আমি মিতুর রুমে গেলাম। গলা ঝাড়া দিতেই মিতু আমার দিকে তাকালো। মিতু, আমাকে ডেকেছো তুমি? ডেকেছি আবির। দেখো আবির, একবার আমার ভাইয়ার সংসার ভেঙে আমি যে পাপ করেছি তার সাজা আমি ঠিকই পেয়েছি। এখন আবার আমি তোমার আর অনুর মাঝে কাঁটা হয়ে দাঁড়াতে চাই না। তোমাকে ভালোবেসে হয়তো আমি তোমাকে নিজের করে পেলাম না, তবে তুমি তোমার ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থাকো, আমি এটাই চাই। ওহ, ধন্যবাদ মিতু। কিন্তু আবির যে মানুষটা আমাকে একটুও ভালোবাসে না, তার সাথে আমি কিভাবে সংসার করব বলতে পারো তুমি? আগের অপু আর এখনকার অপু এক নয় মিতু। অপু এখন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। অপু সত্যি তোমাকে এখন মন থেকে চায়। বিশ্বাস না করলে তুমি একবার অপুর সাথে দেখা করো। আচ্ছা ঠিক আছে, আমি অপুর সাথে কথা বলে দেখবো তাহলে। ধন্যবাদ মিতু। এখন তাহলে চলো বাইরে যাওয়া যাক, 3 জন একটু গল্প করি। আমরা গল্প করছি, কিন্তু আমার মনে একটা আশঙ্কা লেগে রয়েছে। মাসুদ ভাইয়া আবার যদি অপুকে মেনে না নেন তাহলে কি হবে? একটু পর আপু এসে বলল, রান্না শেষ, খাবে চলো সবাই। খাওয়া দাওয়া শেষ করলাম। আপু অনেকবার থাকার জন্য বললেও আমি আর অনু না থেকে চলে আসলাম। আসার সময় আপুকে মাসুদ ভাইয়ের কাছে সব কথাগুলো বলার জন্য আবার মনে করিয়ে দিলাম। অনুকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম। আজ সারা রাত আমার ঠিক মতো ঘুম আসলো না। শুধু একটাই টেনশন, মাসুদ ভাইয়া মানবে তো? সকালের দিকে মাসুদ ভাইয়া ফোন দিলেন। ভাইয়া কেমন আছেন? ভালো। তা আবে, তোমার আপু বলল অপু নাকি এখন ভালো হয়ে গিয়েছে, মিতুকে নাকি আবারও বউ করে নিতে চায়। ভাইয়া, আমি অপুর সাথে কথা বলেছি। অপু এখন সত্যি ভালো হয়ে গিয়েছে। আপনি চাইলে ওর সাথে কথা বলে দেখতে পারেন। উনি ফোনটা কেটে দিলেন। আমি অনেক খুশি হয়ে গেলাম, কেননা মাসুদ ভাইয়া নিশ্চিত রাজি হয়ে যাবে। 2 দিন পর আপু ফোন করে জানালো, ভাই সব ঠিকঠাক হয়ে গিয়েছে। অপুর পরিবার আজকে মিতুকে নিতে আসছে। আবুর কথা শুনে আমি এত খুশি হয়ে গেলাম তা বলে বোঝাতে পারবো না। অনুকে ফোন করে জানালাম, অনুও বেশ খুশি হলো। আব্বু আম্মুকে জানালে ওনারাও খুব খুশি হয়ে গেল। আব্বু বলল, বাবা আমরা এখন তাহলে অনুর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাই। আমি কিছুটা লজ্জা পেয়ে গিয়ে মাথা নাড়িয়ে জানালাম। রুমে এসে অনুকে আবার ফোন দিতে যাব, এক রং নাম্বার হতে ফোন আসলো। হ্যালো, কে? আমি অপু। আবির, তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো তার ভাষা আমার জানা নেই। আবির, তোমার জন্য আবার আমি মিতুকে ফিরে পেলাম। আজকে আসো, আমার বাবা মা যাচ্ছে মিতুকে নিয়ে আসতে। ওহ ভালো। অপু, আমি যেতে পারছি না। আর ধন্যবাদ দিয়ে ছোট করো না। আচ্ছা আবির। অপুর সাথে কথা বলা শেষ হয়ে গেলে এবার আবার অনুকে ফোন দিলাম। অনু, বিয়ের প্রস্তাব নিয়ে কালকে আব্বু আম্মু তোমাদের বাসায় যাবেন। কি বলো, সত্যি আবির? অনু, আর তোমার আব্বুর ফোন নাম্বারটা দাও। অনু ওনাকে ফোন করে জানিয়ে দিই আমি। আবির, ফোন করতে হবে না। আমি আব্বুকে তোমার আমার বিষয় সব বলে দিয়েছি, উনি রাজি আছেন। কি বলো তুমি এসব? সত্যি। আর শোনো, আব্বু বাসায় ফিরলে ওনাকে বলবো যে তোমরা কালকে আমাকে দেখতে আসবা। এই অনু, তুমি মেয়ে হয়ে তোমার আব্বুকে এসব কথা বলবা? ওই হাসতো কেন?
আব্বু আমার বেস্ট ফ্রেন্ড, তাই ওনার কাছে আমি কিছুই লুকাই না, বুঝেছো? ও আচ্ছা, ভালো তো। আফসোস, এই আনরোমান্টিকটাই আমার বর হবে। আনরোমান্টিক কি রোমান্টিক? দাঁড়াও না, বিয়েটা হোক খালি, তারপর বুঝিয়ে দেব। একটু কথা বলে ফোনটা রেখে দিলাম। আবুকে ফোন করে আসতে বললাম। পরের দিন সকালে আবু আসেন। আবুকে নিয়ে আমরা অনুর বাসায় চলে গেলাম, অনুকে দেখতেও বিয়ের তারিখ ঠিক করতে। সব ঠিকঠাক হয়ে গেল। 1 সপ্তাহ পর অনুর সাথে আমার বিয়ের তারিখ ঠিক হয়ে গেল। খুব ভালোভাবে বিয়ের আয়োজনটা শেষ হয়ে গেল। বাসরাতে ঢুকে দেখি অনু লাল বেনারসি পরে মুখে ঘোমটা দিয়ে বসে আছে। আমি গিয়ে অনুর ঘোমটা সরালাম। মহারানী, এত লজ্জা কিসে? হ্যাঁ, এতদিন তো ভালোই তো আমাকে আনরোমান্টিক আনরোমান্টিক বলে চিল্লাইতা। চলো আজ বুঝিয়ে দেই আমি আনরোমান্টিক নাকি রোমান্টিক। আচ্ছা, আমিও দেখবো তোমার বাহাদুরি। অনু ও আমি নতুন জীবনে পা দিয়ে দিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি অনু আয়নার সামনে চুল বাঁধছে। অনুকে এলোমেলো চুলে দেখে আমি গিয়ে পেছন থেকে ওকে জড়িয়ে ধরলাম। আই, কি করছো তুমি? ছাড়ো। কেন ছাড়বো? বলেই অনুকে কোলে তুলে নিয়ে ওকে একটা চুমু দিয়ে বেডে শুয়ে দিলাম। ওই, এখনই আবার? মহারানী, আমি আনরোমান্টিক তাই না? রাতে তো বুঝিয়েছি, এখন আবার একটু বোঝাই দেই কেমন? আচ্ছা বাবু। কি, আজ আবার বাবু বলে ডাকলে? অনুকে হাত তুলে চর মারতে যাবো কি? ওর মুখটি ভয়ে লুকিয়ে নিল। আমি চর না মেরে ওর কবলে একটা চুমু এঁকে দিলাম।